আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট নামটা মনে রাখবেন। ইরানের বিরুদ্ধে কেউ তো কিছু বলছে না। ইরানের শক্তি দেখার পর আমেরিকা ও ইসরায়েল তো দূরের কথা, যেসব মুসলিম দেশ রয়েছে তাদের অবস্থাও খারাপ হয়ে গেছে। এই ইরান যুদ্ধের সুযোগে সবাই নিজেদের স্বার্থ গুছিয়ে নিয়েছে। সবার চেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান। এই হতভাগা যখন দেখলো আরব দেশগুলো মার খাচ্ছে, তারা আতঙ্কিত এবং তাদের রক্ষা করার কেউ নেই। আমেরিকা ও ইসরায়েল বাঁচাতে পারছে না, তখন সে হাজির হলো, বলল, ভাই সাহেব, আমি আপনাদের বাঁচাবো। কুয়েত, সৌদি আরব, কাতার সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে সে কথা বলল এবং অনেকের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে ফেলল। ডিফেন্স এগ্রিমেন্ট করার সুবাদে এই দেশগুলো থেকে ভালো টাকাও কামিয়ে নিল। এখন তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে ফেলেছে। এর সঙ্গে সম্পর্কিত ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। রেজেপ তাইয়েব এরদোয়ান সৌদি আরবে পৌঁছান। ওদিক থেকে পাকিস্তান তো আগেই সৌদি আরব পৌঁছেছিল। বিন সালমান, যার নামের আগে আমি আর মোহাম্মদ লাগাতে চাই না, সে বিন সালমান পাকিস্তানের শাহবাজ শরীফ এবং তুরস্কের এরদোয়ান, এই তিনজন মিটিং করেছেন এবং নিজেদের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন। এর নাম দেওয়া হয়েছে মক্কা ডিফেন্স এগ্রিমেন্ট। এমন নাম রেখেছে যাতে সাধারণ মুসলমানরা বুঝতে না পারে। এর মাধ্যমে একটি শিল্ড তৈরি করা হয়েছে। পাকিস্তানে হামলা হলে এই তিন দেশ মনে করবে যে তাদের নিজেদের উপরই হামলা হয়েছে। তুরস্কের উপর হামলা হলে বাকি দেশগুলো মনে করবে যে তিনজনের উপরেই হামলা হয়েছে। অর্থাৎ তিন ভাই এখন এক হয়ে গেছে। তিনজনের একজনের উপর হামলা মানেই সবার উপরে হামলা। মক্কা ডিফেন্স এগ্রিমেন্ট নামটা এমনভাবে ব্যবহার করা হয়েছে যাতে মুসলমানরা খুশি হয়। মুসলমানদের এটা দেখানোর জন্য যে দেখো, আমরা তিন ভাই এক হয়ে গিয়েছে। কিন্তু মুসলমানরা কি তাদের কাছে এই প্রশ্নটা করবে যে তোমাদের এই ডিফেন্স এগ্রিমেন্ট কি শুধু নিজেদের স্বার্থ বা নিজেদের বাঁচানোর জন্য? ফিলিস্তিনের জন্য তো নয়। গাজার জন্য এই ডিফেন্স এগ্রিমেন্ট কোনো কাজেই আসবে না। সারা বিশ্বে মুসলমানদের উপর কি হচ্ছে, ভারতীয় মুসলমানদের উপর কি হচ্ছে, তোমাদের এই ডিফেন্স এগ্রিমেন্টে এসব নিয়ে কি কোনো কথা আছে? কিছুই নেই। সবাই আসলে ইরানকে ভয় পেয়ে নিজেদের পিঠ বাঁচাতে চাইছে। তারা মূলত ইরানের শক্তি দেখে আতঙ্কিত। আপনার যদি মনে হয় তুরস্ক ইরানের পরম বন্ধু, তবে আপনি ভুল ভাবছেন। আপনার যদি মনে হয় পাকিস্তান ইরানের বন্ধু, তবে আপনি ভুল করছেন। আর সৌদি আরব, সে তো মনে হওয়া থেকেই অনেক দূরে। যাই হোক, এই তিন দেশের মধ্যে পাকিস্তান দেখেছে নিজের আর্থিক ফায়দা। তুরস্ক ভাবছে মুসলিম বিশ্বের নামে এই অঞ্চলের সুপার পাওয়ার আমি হয়ে যায়। আর সৌদি আরব জানে যে তুরস্কের কাছে উন্নত অস্ত্র রয়েছে, তাই তিনজনে নিজেদের স্বার্থ দেখে এক হয়েছে। কেউ যেন এটা মনে না করে যে তারা এই চুক্তি আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে করেছে। এই তিনটি মুসলিম দেশ মূলত ইরানের বিরুদ্ধে এই চুক্তি করেছে। তবে একটা কথা মনে রাখবেন, আমেরিকা যেখানে ইরানের সামনে টিকতে পারেনি, সেখানে এরা কোন খ্যাতের মূলা? এই চুক্তি নিয়ে ইরানের কোনো কর্মকর্তা যা বলেছেন তা শুধু আমার মনের কথা নয়, আপনাদেরও মনের কথা। একদম পয়েন্ট টু পয়েন্ট কথা। ইরানি কর্মকর্তার টুইটটি এইরকম: সৌদি আরবের এটা বোঝা উচিত ও জেনে রাখা উচিত যে কোনো কাগজের টুকরোতে লিখে নিরাপত্তা পাওয়া যায় না। তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ডিফেন্স এগ্রিমেন্ট করে নিলাম, ছবি তুললাম আর কাগজের চুক্তি হয়ে গেল। ডিফেন্স এগ্রিমেন্টের নামে সৌদি আরব যেমন আমেরিকার একতরফা গোলামি করছে, ভেবেছে আমেরিকা তাদের বাঁচাবে। আমেরিকার গোলামি তো করলো, কিন্তু আজকের দিনে দেখা গেল সে আমেরিকাও তাদের বাঁচাতে পারেনি। তাই মনে রেখো, নিজেদের নিরাপত্তার দায়িত্ব তোমাদের নিজেদেরই নিতে হবে। কারো কাছে ভিক্ষা চাওয়ার কোনো প্রয়োজন নেই। এরা তো আগেই বলে দিয়েছে যে এই আরব দেশগুলো অন্যের কাছে সাহায্যের জন্য ভিক্ষা চাইছে, কারণ তাদের বাবা আমেরিকা তাদের বাঁচাতে পারেনি। কথাটা তো একদম ঠিক, তাই না? আপনি ইরানের সমর্থন করুন বা না করুন, আপনি ইরানের বিরোধী হন না কেন, কিন্তু হঠাৎ করে এই চুক্তি যে হচ্ছে, ভাই তুমি আমাকে বাঁচাবে তো? হ্যাঁ, আমি তোমাকে বাঁচাবো। এসবের অর্থ কি? তোমাদের ঘরে হামলা হলে আমি মনে করব আমার ঘরে হামলা হয়েছে, আমার ঘরে হামলা হলে তোমার ঘরে। হ্যাঁ, এই তো ডিফেন্স এগ্রিমেন্ট। অবস্থা তো টাইট। এর মধ্যে বেশ কিছু খবর এসেছে যে ভারত নাকি ডিফেন্স এগ্রিমেন্ট করছে। এখন সেই খবর সত্যি হোক বা মিথ্যা, আন্তর্জাতিক স্তরে মোদির সমালোচনা শুরু হয়ে গেছে। সারা বিশ্ব থেকে পানি পড়তে শুরু করলো, কারণ ইউরোপের শীর্ষস্থানীয় দেশগুলো ইসরায়েলকে সমর্থন করছে না। এমন পরিস্থিতিতে ফাদারল্যান্ড বলে মোদি জোরে সোরে ঢুকে যাচ্ছিলেন। তাই প্রশ্ন উঠতে শুরু করে। সারা বিশ্ব মোদি সরকারের সমালোচনা করতে শুরু করে এবং বিশ্বজুড়ে মোদির আবার মান সম্মান ভালো মতোই ধুলোয় মিশে যায়। এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট ও বিবৃতি দিয়ে বলা হয় যে ভাই, এটি ফেক নিউজ। সৌদি আরব, তুরস্ক, ইসরায়েল ও পাকিস্তানের মধ্যে যা কিছু চলছে তাতে এই খবর ছড়ানো হয়েছে যে আমরা ইসরায়েলের সঙ্গে আছি এবং ইসরায়েলের সঙ্গে আমাদের ডিফেন্স এগ্রিমেন্ট হয়েছে। এটি সম্পূর্ণ ফেক নিউজ। ওদিকে হুতিরা সৌদি আরব সমর্থিত ইয়েমেনি বাহিনীর পিঠ ভেঙে দিয়েছে। ইয়েমেনি বাহিনীর উপর হুতিদের নতুন করে হামলায় ইয়েমেনের 10 জন সেনা নিহত হয়েছে। اليوم الجمعة الموافق 7 أغسطس الساعة 9 صباحا الحوثي يقوم باستهداف الأحياء المدنية المكتظة بالنازحين في محافظة مأرب. لا إله إلا الله لا حول ولا قوة إلا بالله إنا لله وإنا إليه راجعون.
অন্যদিকে সৌদি গোয়েন্দা প্রধান ইরাকে পৌঁছেছেন এবং ইরাকের হাইকমান্ডের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বলাই বাহুল্য, ইরাকের মাটি থেকে সৌদি আরবের উপর যে ড্রোন ও মিসাইল হামলাগুলো হচ্ছে সেই সব বিষয়ে অনুরোধ করতে ও বোঝাতে সৌদি গোয়েন্দা প্রধান ইরাকে গিয়েছিলেন। এখন আমি যেসব কথা বলছি তার হাওয়াই বলছি না। এই দেখুন অফিসিয়াল স্টেটমেন্ট। সৌদি আরবের গোয়েন্দা কর্মকর্তা যখন ইরাকে গেলেন, তিনি ইরাকি সরকারের কাছে হাত জোর করে অনুরোধ করলেন যে দয়া করে কোনো অবস্থাতে আপনাদের মাটি থেকে সৌদি আরবের উপর হামলা যেন না করা হয়। এরপর ইরাকি সরকার তাদের যোদ্ধাদের ঠিক একই ঢঙে অনুরোধ করল যে ভাই হামলা করো না, সৌদি আরবের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে। এখন যেহেতু সৌদি আরবের গোয়েন্দা মন্ত্রী স্বয়ং মোহাম্মদ বিন সালমানের বার্তা নিয়ে এসেছেন, তাই আমরা তাদের উপর হামলা করতে পারি না। এরপরে স্ক্রিনে যে স্টেটমেন্টটি আমি দেখাচ্ছি সেটা সামনে আসে। ইরাকের যোদ্ধারা এই বিবৃতি জারি করে বলেছে যে আমাদের সরকারের অনুরোধে আমরা সৌদি আরবের উপর হামলা আপাতত স্থগিত করছি, তবে হামলা বাতিল করিনি, কারণ কেবল তারিখ পেছানো হয়েছে। ওদিকে ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে যে হুতিরা লোহিত সাগরের বাব আল মান্দেব প্রণালীতে একটি জাহাজে হামলা চালানোর চেষ্টা করেছিল, তবে তারা সেই হামলা ব্যর্থ করে দিয়েছে। এদিকে সৌদি আরব পেছন থেকে কান্নাকাটি করছে আর সামনে বীরত্ব জাহির করছে, ঠিক আমেরিকার স্টাইলে। পেছন দিক থেকে অবস্থা একেবারে কাহিল, যত শার্ট প্যান্ট আর আন্ডারওয়্যার আছে সব ভিজে গেছে, কিন্তু সামনে এসে ঠিক ট্রাম্পের মতো হিরো সাজার চেষ্টা করছে। অথচ ইরাকে গিয়ে সৌদি গোয়েন্দা প্রধান ভিক্ষে করে এসেছেন যেন সৌদির উপর হামলা না করা হয়। আর এখানে সৌদির আর্মি চিফ বলছেন যে হুতিরা যদি আমাদের উপর হামলা করে তবে আমরা বসে থাকবো না, আমরাও পাল্টা হামলা চালাবো। আচ্ছা, বিন সালমানের ভয় কতটা গভীরে? হুতিদের সঙ্গে লড়াই শুরু হওয়া মাত্রই এবং হুতিরা যখন মারা শুরু করলো তখন সে সঙ্গে সঙ্গে ডেকে পাঠালো ওরে তুরস্ক, ওরে পাকিস্তান। তারা দ্রুত এই চুক্তিটা করে ফেলল। এই চুক্তি হওয়ার পর হুতিরা সাফ জানিয়ে দিল, দোস্ত তোমরা এই যে চুক্তি করেছো, এই চুক্তির পর সৌদি যদি আমাদের উপর হামলা চালায় এবং এই চুক্তির অন্তর্ভুক্ত কোনো দেশ যদি সৌদিকে সাহায্য করে তবে তারাও আমাদের নিশানায় থাকবে এবং আমাদের শত্রু হিসেবে গণ্য হবে। এরপর বিন সালমান আবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ফোন করলেন। বলাই বাহুল্য, বেচারার ভেতরের অবস্থা এখন এমন যে তার পরনের ইনারগুলো পর্যন্ত ছিঁড়ে গেছে, একেবারে ডায়রিয়া হওয়ার মতো অবস্থা। তাই সে তার যত বন্ধু আছে সবাইকে ফোন করছে যেন আন্তর্জাতিক মঞ্চে তাকে সমর্থন করা হয়। এবার আমি আপনাদের এমন একটি কথা বলবো যা শুনলে আপনাদের মন খুশিতে ভরে উঠবে। আল্লাহ আপনাদের ভালো রাখুন। ইরানের সঙ্গে আমেরিকার যে ৪১ দিন ধরে সরাসরি যুদ্ধ চলেছিল তার মধ্যে মাত্র ৩৮তম দিনের মাথায় সৌদি আরব তাদের ৮৬% ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছিল। গত এপ্রিলে সৌদি আরবের কাছে মাত্র ৪০০টি ইন্টারসেপ্টর বাকি ছিল। বর্তমান তারিখে সেই সংখ্যা আরও অনেক কমে গেছে। আর এই কারণে আমেরিকার যেমন অবস্থা খারাপ, তেমনি বিন সালমানেরও অনেক বেশি অবস্থা খারাপ। সামনে এগোই। আমেরিকা নিজেই ঘোষণা করেছে যে ওমান ও ইরানের মধ্যে একটি চুক্তি হতে চলেছে। ওমান ও ইরানের মধ্যে চুক্তি হওয়া মাত্রই আমরা আমাদের অবরোধ তুলে নেব। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, আমেরিকা আমাদের প্রতিবেশী দেশগুলোকে আমাদের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে, কিন্তু আমরা তাদের এমনটা করতে বাধা দিচ্ছি। আমাদের আশপাশের সমস্ত দেশের সঙ্গে সরাসরি যোগাযোগ অব্যাহত রয়েছে। পেজেশকিয়ান আরও বলেছেন, ইউরোপের দেশগুলোর সিদ্ধান্ত নেওয়ার মতো নিজস্ব কোনো ক্ষমতা নেই। ফ্রান্সের সঙ্গে আমাদের চুক্তি হয়েছিল যে তারা আমাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং তারা তাতে রাজিও ছিল, কিন্তু আমেরিকা ফ্রান্সকে মানা করে দেয়, ফলে ফ্রান্স পিছু হটে। সুতরাং এখন ইউরোপের কোনো দেশ বা ফ্রান্স আমাদের সঙ্গে কোনো চুক্তি করতে পারে না। একমাত্র আমেরিকা রয়েছে যে সবাইকে পরিচালনা করে। পেজেশকিয়ান আরও বলেন, তাদের উদ্দেশ্য ছিল আমাদের উপর এত হামলা করা যাতে আমরা নিরস্ত্র হয়ে যাই, আমাদের অস্ত্র ফুরিয়ে যায় এবং আমরা শক্তিহীন হয়ে পড়ি। এরপর তাদের যখন ইচ্ছা হবে, যেমন তারা গাজায় যখন ইচ্ছা হামলা চালায়, তেমনি তারা যে কোনো সময় আমাদের উপর হামলা করতে পারবে। পেজেশকিয়ান যা বলছেন তার একটি কথাও যদি ভুল হয় আমাকে বলবেন, কাল থেকে রিপোর্ট বানানো বন্ধ করে দেব। এই কথাটি আপনারা নিশ্চয়ই অনুভব করতে পারেন। পেজেশকিয়ান বলেছেন, আমরা কখনোই আমাদের প্রতিবেশী দেশগুলোর উপর হামলা করতে চাইনি। পারস্য বা ইরানের ইতিহাস সাক্ষী রয়েছে যে আমরা কখনো কারো মাটিতে হামলা করিনি, কারো জমি দখল করিনি, এলাকা বাড়ানোর জন্য ইসরায়েলের মতো আমরা কারো জমি গ্রাস করিনি। কিন্তু আমাদের এই প্রতিবেশী দেশগুলো যারা ইসরায়েলের ঘনিষ্ঠ, তাদের নিজেদেরই ইসরায়েল কোনো সম্মান করে না। ইসরায়েল তো তাদের জমিও দখল করতে চায়। তাদের আসল উদ্দেশ্য হলো গ্রেটার ইসরায়েল গঠন করা। ইরান কতটা লজ্জাবোধ করছে তা আমি ব্যক্তিগতভাবে বলছি। ইরান এইভাবে লজ্জা পাচ্ছে যাতে আমাদের প্রতিবেশী মুসলিম দেশগুলোর নাম খারাপ না হয়। পেজেশকিয়ান জানেন কি বলেছেন? পেজেশকিয়ান বলেছেন যে আমেরিকা এবং ইসরায়েল মিলে মিনাব একটি স্কুলে হামলা চালিয়ে ১৮০ জন মেয়েকে টুকরো টুকরো করে দিয়েছিল। সেই মিসাইলটি একটি মুসলিম দেশের মাটি থেকেই লঞ্চ করা হয়েছিল। পেজেশকিয়ান এখনও সেই দেশের নাম প্রকাশ করছেন না। এত জখম পাওয়ার পরও ইরানের ভেতরে এখনও লজ্জা ও শালীনতা বাকি আছে। তিনি আরও বলেন, ঠিক সেই মুসলিম দেশের ঠিক সেই জায়গাতেই আমরা হামলা চালিয়েছি যেখান থেকে আমেরিকার মিসাইলটি লঞ্চ করেছিল, কিন্তু তবুও আমরা সেই দেশের নাম মুখে আনছি না। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, আমাদের সরকার এবং আমাদের সেনাবাহিনীর মধ্যে কোনো বিরোধ নেই।
জনগণ এখন সেনাবাহিনীর সঙ্গেই রয়েছে। আমরা সবাই এক। আমাদের নেতারা আমাদের নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদের সেনাবাহিনী এমন অসাধারণ কাজ করেছে, এমন যুদ্ধ লড়েছে যে পুরো বিশ্ব অবাক হয়ে গেছে। ইসরায়েল যে পেজেশকিয়ানকে হত্যা করে দেবে, এটা খুব একটা অসম্ভব কিছু নয়। আপনারা এই ভিডিওটি সেভ করে রাখতে পারেন। পেজেশকিয়ানকে হত্যা করা ইসরায়েলের জন্য কোনো বড় ব্যাপার নয়। সম্ভবত সেই কারণে পেজেশকিয়ান সামনে এসে বলেছেন যে শাহাদাত আমার জন্য সৌভাগ্যের বিষয়। এই শাহাদাত আমার জন্য বিজয়ের সমান হবে। আমরা বিজয়ী হয়েছি এবং মৃত্যুকে আমরা জয় করেছি। মৃত্যুর কোনো ভয় আমার নেই। পেজেশকিয়ান কি দারুণ একটি পয়েন্টের কথা বলেছেন। তিনি বলেছেন, আমেরিকা ও চীন একে অপরের ভয়ঙ্কর শত্রু, কিন্তু তারা নিজেদের মধ্যে কখনো যুদ্ধ করে না। অথচ ইসরায়েল চাই আমরা মুসলিম দেশগুলো যেন সবসময় নিজেদের মধ্যে লড়াই করতে থাকি, যাতে আমরা কখনো শক্তিশালী হয়ে উঠতে না পারি। সম্মানিত সুধী, ওমান ও ইরানের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু ইরানের সিকিউরিটি কাউন্সিলের অনুমোদনের অপেক্ষা। সেটি পেলে চুক্তি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আলহামদুলিল্লাহ, আমেরিকা আজ এমন এক অবমাননাকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে যে সুন্নি, দেওবন্দি, বেরলভি নির্বিশেষে সমস্ত মুসলমান, এমনকি যেসব অমুসলিম সকল বুদ্ধিমান ও শিক্ষিত, তারা ইরানের প্রশংসা করেছেন এবং আনন্দিত। এই দেখুন আমেরিকা কেমন অপমানজনক জীবন কাটাচ্ছে, আর ইরান তার কেমন দারুণ স্বাদ চখাচ্ছে। এগুলো সেই ধ্বংসাবশেষ। আমেরিকার যেসব ফাইটার জেট, ড্রোন এবং মিসাইলের অংশ বিশেষ ইরান শোপিসের মতো সংগ্রহ করে রেখেছে। এখন সেগুলোর ভিডিও বানিয়ে ইরান আমেরিকাকে টর্চার করছে। দেখো তোমাদের কি অবস্থা করা হয়েছে। যাকে একসময় দুনিয়া সুপার পাওয়ার বলে মনে করত, আজ আমরা আমাদের পুরনো আমলের অস্ত্র দিয়েই তাদের ভূপাতিত করেছি। ওই যে বলেছিলাম না, ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আমাদের কোনো ফাইটার জেট ধ্বংস করা হয়নি, কিন্তু এদিকে আমেরিকার যে অ্যাডভান্সড F-15 ফাইটার জেটটি ইরান ধ্বংস করেছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এর সিট থেকে শুরু করে সামনের উপরের পুরো স্ট্রাকচারটি পর্যন্ত সবকিছুই এই ধ্বংসাবশেষের মধ্যে রয়েছে। বাকি অংশ পুরো ছাই হয়ে গেছে। ইরান সেই সমস্ত প্রমাণও সবার সামনে পেশ করেছে। এবার এই তৃতীয় ছবিটা দেখুন, ইরান কতটা উন্নত। কোনায় আপনারা আমেরিকার একটি ড্রোন দেখতে পাচ্ছেন। ইরান এটিকে ধ্বংস করেনি, বরং নিজেদের প্রযুক্তি ব্যবহার করে এই ড্রোনটিকে হ্যাক করে সম্পূর্ণ অক্ষত অবস্থায় মাটিয়ে নামিয়ে এনেছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।